দুপুর 2টো বেজে গিয়েছিল। তখনও রচনা দেবীর খাওয়া হয়নি। তিনি ডাইনিং টেবিলে বসে বসে অপেক্ষা করে তার ছোট বৌমা সঙ্গীতার ঘরে যান এবং দরজা নক করে বলেন, ছোট বৌমা, ও ছোট বৌমা, 2টো বেজে গেল, এখনো খাবার দাওনি? তুমি তো জানো আমার দুপুরে ওষুধ থাকে। কখন খাবার কখন ওষুধ খাবো? কি হলো, শুনতে পাচ্ছ না? ও ছোট বৌমা। দরজায় ধাক্কাধাক্কি ও চিৎকার শুনে সঙ্গীতা বিরক্ত হয়ে দরজা খোলে এবং বলে, কি হয়েছে মা? দেখতে তো পাচ্ছেন ঘরের ভেতরে দরজা লাগিয়ে শুয়ে আছি, এভাবে বারবার দরজা ধাক্কা দিচ্ছেন কেন? সকাল থেকে মাথা ব্যথা করছে, একটু আরাম করে যে শোবো তারও উপায় নেই। কি হয়েছে বলুন? বৌমা, দুপুরের খাবার বেড়ে রাখোনি কেন? আমি তো 1টার সময় ভাত খাই, আজ 2টো বেজে গেছে, এখনো ভাত দাওনি। রান্নাঘরে তো সবকিছুই রাখা আছে, গিয়ে এক মুঠো ভাত ফুটিয়ে নিতেই তো পারেন। বললাম তো মাথা ব্যথা করেছে, তাই আজ আমি কিছু রান্না করিনি। আপনার যদি খিদে পায় তাহলে 2টো ভাত করে ফেলুন, আর না হয় আপনার বড় বৌমার কাছে চান, আজ ওকে গিয়ে খাবারের কথা বলুন। তুমি ভাত রান্না করোনি? তাহলে এত দেরিতে বলছো কেন? আর এখন বড় বৌমা কি জেগে আছে? জেগে না থাকলে গিয়ে তুলুন। যেমন আমার দরজায় ধাক্কা দিয়ে আমার ঘুমটা ছাড়িয়ে দিয়েছেন, তেমন বড় বৌমার দরজাতে গিয়েও ধাক্কা দিন। আমি আর দাঁড়াতে পারছি না, আমি একটু ঘুমাতে যাচ্ছি। এই বলে সঙ্গীতা ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। রচনা দেবী অসহায় বোধ করেন। তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে থাকেন এবং বলেন, বাবা গো, এই পায়ের ব্যথার জন্য ভালোভাবে হাঁটতেই পারি না। আর এত উঁচু উঁচু সিঁড়ি ভেঙে দোতলায় উঠবো কি করে? আমার তো পা দুটোই খসে পড়ে যাচ্ছে। এরপর তিনি কোনো রকমে ধীরে ধীরে দোতলায় উঠে দরজায় ধাক্কা দিয়ে বলেন, বড় বৌমা, ও বড় বৌমা, জেগে আছো? বড় বৌমা, একবার দরজাটা খোলো না। কি হয়েছে মা? এই দিনে দুপুরে আপনি এখানে? কি দরকার বলুন। তোমার কাছে এক মুঠো ভাত হবে? আসলে ছোট বৌমার শরীরটা খারাপ বলে ও আজকে রান্নাই করেনি। আমার ওষুধ খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কাছে একটু ভাত আর তরকারি হলে আমাকে একটু দাও, ওষুধ খেতে হবে। মা, আমরা তো দুপুরের খাবার 1টার সময় খেয়ে নিই, এখন আমার কাছে কোনো খাবার নেই। থাকলে আপনাকে দিতাম। আপনি এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে গেলেন কেন? আপনার তো পায়ে ব্যথা। যান, নিজের ঘরে গিয়ে একটু রেস্ট করুন। আর আমার শরীরটাও খুব একটা ভালো নয়। আপনি এক কাজ করুন, আপনার ছোট বৌমাকে 2টো রুটি করে দিতে বলুন। এই বলে মৌসুমীও তার ঘরের দরজা লাগিয়ে দেয়। রচনা দেবী দুঃখী মনে বলেন, ছোট বৌমা কি আর এখন আমার জন্য রান্না করবে? আমাকে নিজেকেই নিজের জন্য রান্না করতে হবে। বাড়িতে 2-2টো বৌমা থাকতে এক মুঠো ভাতও জোটে না আমার। এরপর রচনা দেবী রান্নাঘরে আসেন এবং নিজে রান্না করা শুরু করেন। কিন্তু তার পায়ে বাতের ব্যথা থাকার জন্য তিনি 10 মিনিট পরে আর দাঁড়াতে পারেন না। মাঝে মাঝে বসে আবার দাঁড়িয়ে রান্না করেন। রান্না শেষ হলে তিনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন। 6 মাস আগের ঘটনা। রচনা দেবীর ছোট ছেলের বিয়ে কিছুদিন আগেই হয়েছিল। একদিন তার বড় বৌমা মৌসুমী বড় ছেলে প্রতীককে বলে, শোনো গো, অনেক হয়েছে একসাথে থাকার রান্না করা, আমি আর পারছি না, এবার আমার আলাদা রান্নাঘর চাই। আবার তুমি ওসব কথা শুরু করেছো? শুরু করবো না তো কি করব? মানুষের নিজের সুখ স্বাচ্ছন্দ্য স্বাধীনতা বলে কিছু আছে? সারাদিন শুধু মায়ের ইচ্ছে অনুযায়ী রান্না বান্নার খাওয়া দাওয়া করতে হবে। আমার নিজের শখ আহ্লাদ বলে তো কিছুই নেই। সারাদিন তো তোমার মায়ের পেছনেই ঘুরি। তুমি এভাবে কেন বলছো? মা কি তোমাকে কোনোদিন কোনো কাজে বাধা দিয়েছে? যা ইচ্ছা তাই করো, যা ইচ্ছা তাই খাও, মাকে যা রান্না করে দাও তাই তো চুপচাপ খেয়ে নেয়। এতেও তোমাদের প্রবলেম? মা তোমাদের কি কখনো কিছু বলেছে? আর মা তো তোমাদের এ ব্যাপারে কোনোদিন কোনো কিছুই বলে না। তোমার মা কখন কি বলে না বলে সব কিছু কি আমি রেকর্ড করে রাখবো? আমি বলছি তো, আমি আর এক সংসারে থাকতে পারবো না। তোমার ছোট ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, মাকে বলো ছোট ছেলে আর বৌমার সঙ্গেই থাকতে। এত বছর তো আমি তার সেবা করেছি, এবার তার ছোট বৌমার সেবা করুক। তারা যখন এভাবে কথা বলছিল তখনই রচনা দেবী সেখানে আসেন এবং বলেন, কি হয়েছে বাবা, তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাইরের বাগান থেকে তোদের আওয়াজ শোনা যাচ্ছে, ওখানে তো লোকজনও জড়ো হয়ে গেছে। কি হয়েছে বলবি তো? তোমার বৌমার মাথা খারাপ হয়ে গিয়েছে। ওর দাবি হলো ওকে আলাদা রান্নাঘর দিতে হবে, ও সকলের সময় থাকতে পারবে না। কেন বৌমা, একসঙ্গে থাকতে তোমার সমস্যা কি? আমরা সবাই তো ভালো আছি, হঠাৎ করে তোমার কি হলো? আর এইসব বলছো কেন বলো? একদম কথা ঘোরাবেন না। কদিন থেকে তো ছোট বউকে নিয়ে খুব ভালোই আছেন। যেদিন থেকে ওই বাড়িতে এসেছে আপনি তো আমাকে ভুলেই গেছেন। যত বাধা সব আমার বেলাতে ছিল, ছোট বউয়ের বেলাতে তো সব ছাড়। ও যেমন খুশি জামা পরতে পারে, যেমন খুশি বাইরে বেরোতে পারে। সারাক্ষণ তো ছোট বৌমাই করছেন। তাহলে এক কাজ করুন না, ছোট বৌমার সঙ্গেই থাকুন, আমাকে এইসব ঝামেলা থেকে মুক্তি করুন।
মৌসুমী যখন এইসব কথা বলছিল তখন সেখানে সঙ্গীতা এসে উপস্থিত হয় এবং বলে, দিদি একদম বাজে কথা বলবে না। মা আমাকে কি এমন ছাড় দিয়েছে শুনি? তোমার যদি শাড়ি পরতে পছন্দ না হয় তাহলে তুমিও আমার মতো সালোয়ার কামিজ পরো। আর বাইরে বেরোনোর কথা বলছো? আমি এখনো পড়াশোনা করছি, তাই বাইরে বেরোচ্ছি। তোমার যখন ইচ্ছা হবে তুমিও বাইরে বেরোবে। তোমাকে তো আর কেউ বেঁধে ধরে রাখেনি। খুব ভালো কথা। কেমন আমার সঙ্গে গলা চড়িয়ে কথা বলছে দেখো। আমি এর সঙ্গে আর একদিনও থাকতে পারবো না। সারা জীবন একসঙ্গে থাকা তো অসম্ভব ব্যাপার। 5 জন লোক এসে শুনবে, ঝগড়াঝাটি হবে, অশান্তি হব। তখন আলাদা হওয়ার থেকে এখনই আলাদা হয়ে যাওয়া ভালো। তোমাদের একে অপরকে যখন পছন্দ নয় তাহলে একে অপরের সঙ্গে কথা বলো না। যে যার কাজ করে চুপচাপ নিজের ঘরে চলে যাও। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, আমি বেঁচে থাকতে এই বাড়ি এই সংসার আলাদা হবে না। রচনা দেবী এরকম বললে মৌসুমী মনে মনে বলে, আচ্ছা তাহলে এই বুড়ি আমাকে আলাদা হতে দেবে না। আমিও মজা দেখাবো। কিভাবে আলাদা হতে দেবে না সেটা আমিও দেখব। 2 দিনের মধ্যে যদি নিজেদের আলাদা সংসার না করছি তাহলে আমার নামও মৌসুমী নয়। পরের দিন সকালবেলা সবাই ডাইনিং রুমে বসেছিল। মৌসুমী তার শাশুড়ির কাছে গিয়ে বলে, দেখুন মা, এই সংসারে যখন সবাই খাচ্ছে, সবাই নিজের ফরমাশ করছে, তাহলে সবার সমান সমান টাকা দেওয়া উচিত। আমি কেন সবার ভার নিজের মাথায় নেব? আমার স্বামী একা সংসারে টাকা দেবে আর বাকিরা সব বসে বসে ফ্রির জিনিস খাবে, তা তো আমি হতে দেব না। আপনি আপনার ছোট ছেলেকে বলুন সে যেন এই সংসারে সমান টাকা দেয়। যতদিন বিয়ে হয়নি ততদিন খেয়েছে ঠিক আছে, এখন বিয়ে হয়ে গেছে, ওদের সংসারের খাবারের দায়িত্ব কি আমার আর আমার স্বামীর? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত কথার কি আছে? মা, সংসারে কত টাকা দিতে হবে বলুন তো, আমি আপনার ছেলেকে বলে দেব। তারপর আমিও ঠাঁট দেখিয়ে এই সংসারে থাকবো, কারো অপমান সহ্য করে নয়। দেখো বৌদি, সংসারের টাকা দিতে আমার কোনোই সমস্যা নেই, কিন্তু তুমি যেভাবে কথা বলছো এটা কিন্তু ঠিক না। মানুষ তো ভালোভাবে কথা বলেও তো সমস্যা সমাধান করতে পারে। ও বাবা, এখন তোমার আমার কথা বলার ধরনও খারাপ লাগতে শুরু করেছে। কদিন আগে তো বৌদি বৌদি করে পেছন পেছন ঘুরতে, আর এখন বউ এসে গেছে তাই তুমি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছো? বৌদি, আমি বুঝতে পারছি না তোমার কি সমস্যা। বাড়িতে কেউই তোমার সঙ্গে খারাপভাবে কথা বলে না, আর তুমি কি না প্রতিদিন সবার সঙ্গে ঝগড়া ঝামেলা করো। দেখো মা, এবারে ঝামেলাটা মেটাও। বৌদি যখন চাইছে আলাদা থাকতে, তাহলে বৌদিকে আলাদাই করে দাও। আমি সঙ্গীতা আর তুমি আমরা আলাদা থাকবো না। আরে বাবা, আলাদা করতে তো আমার সমস্যা নেই, কিন্তু 2 বউ রান্না করবে কোথায়? এইটুকু জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবে কি ওরা? এখানে কেন অ্যাডজাস্ট করব? আপনি দোতলার ভাড়াটিগুলোকে বিদায় করুন, আমি ওখানে গিয়েই থাকবো। নিচে আপনার ছোট বৌমার মুখ দেখারও আমার কোনো ইচ্ছা নেই। এই শোনো, তোমারও মুখ দেখার না আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু তুমি ওপরে থাকবে কেন? তুমি নিচে থাকবে, আমরা উপরে থাকবো। ছোট বৌমা, ওকে উপরেই থাকতে দাও। তুমি তো জানো আমার পায়ে বাতের ব্যথা, আমি সিঁড়ি ভাঙতে পারবো না। এক রাতে থাকতেই আমার অসুবিধা হবে। সঙ্গীতা মনে মনে খুবই রেগে যায়, কিন্তু স্বামীর কাছে সে কোনো কথাই বলে না। পরের দিন সংসার আলাদা হয়ে যায়। মৌসুমী নিজে এবং তার স্বামীর সঙ্গে দোতলায় গিয়ে আরামে দিন কাটাতে থাকে। এদিকে সঙ্গীতা তার স্বামী এবং শাশুড়িকে নিয়ে সংসার করতে থাকে। মাঝে মাঝে রচনা দেবীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বিকেলে তাদের বাড়িতে বেড়াতে আসতো। তখন চায়ের জন্য তিনি তার ছোট বৌমাকেই বলতেন। একদিন মিনু দেবী তাদের বাড়িতে বেড়াতে আসেন। তখন সঙ্গীতা নিজের ঘরে শুয়েছিল। রচনা দেবী তার কাছে গিয়ে বলে, ছোট বৌমা, ও ছোট বৌমা, দেখো না তোমার মিনু আন্টি এসেছে। তাড়াতাড়ি 2 কাপ চা আর একটু তেলে ভাজা করে দাও তো। উফ, এই রোজ রোজ আত্মীয় স্বজনের এত ঝামেলা আমি আর নিতে পারছি না। ভালোই হয়েছে দিদি আলাদা হয়ে গেছে, নিশ্চয়ই এইসব ঝামেলার জন্যই আলাদা হয়েছে, আর আমি এখানে ফেঁসে গেছি। কি হলো বৌমা, শুনতে পাচ্ছ না? রচনা দেবী এভাবেই ডাকেন, কিন্তু সঙ্গীতা কোনো সাড়া দেয় না। তিনি বারবার তাকে তোলার চেষ্টা করেন। শেষে বিরক্ত হয়ে সঙ্গীতা বলে, উফ, কি হলো বলুন তো? আপনার আত্মীয় স্বজন রোজ রোজ এসে ঝামেলা করবে আর আমাকে গিয়ে চা বানাতে হবে কেন? 1 কাপ চা আপনি নিজে বানাতে পারছেন না? যান এখন এখান থেকে, আমাকে বিরক্ত করবেন না। এভাবেই সঙ্গীতা তার শাশুড়ির সঙ্গে চিৎকার করে কথা বলে এবং অপমান করে। রচনা দেবী নিজের ঘরে গিয়ে শুয়েছিল। এমন সময় তার ছোট ছেলে সৌভিক সেখানে আসে আর বলে, মা, তুমি এখনো এখানে শুয়ে আছো? তোমার কি শরীরটা খারাপ নাকি? আজকাল দেখছি তুমি বাইরেও ভালো করে বেরোচ্ছ না, কথাও বলছো না। কি হয়েছে মা? বাবা, বাতের ব্যথাটা বেড়েছে, তাই বাইরে বেরোতে পারছি না। রান্নাঘরে একটানা দাঁড়িয়ে রান্না করতে না খুব কষ্ট হয়, এই জন্য এসে শুয়ে পড়েছি। রান্নাঘরে দাঁড়াতে কষ্ট হচ্ছে মানে? তুমি রান্নাঘরে কি করতে গিয়েছিলে? গীতা তো প্রতিদিনই তোমাকে টাইম মতো খাবার দেয়। আরে বাবা, সেই ভাগ্য কি আর আমার আছে?
আমি বুড়ো মানুষ, আর কদিনই বা বাঁচবো। ছাড় এসব কথা, বাড়িতে শান্তি থাকলেই ভালো। রচনা দেবী তাকে পরিষ্কারভাবে কিছুই বলে না, কিন্তু সৌভিক সব কিছুই বুঝতে পারে। এরপর সে তার দাদা প্রতীকের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। দুই ভাই আলোচনা করে এবং তাদের স্ত্রীদেরকে ডেকে বলে যে তারা তাদের মায়ের সঙ্গে অন্য বাড়িতে গিয়ে উঠবে, দুই বউ এখানেই থাকবে। মাঝে মাঝে তারা এসে বউদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেবে। এ কথা শুনে দুই বউ নিজেদের ভুল বুঝতে পারে এবং বলে, না না, এরকম করলে কি করে হবে? আমরা কি একা একা এখানে সংসার করতে এসেছি? তোমরা না থাকলে আমরা কি করে এখানে থাকবো? আমরা আর ঝামেলা করব না, এবার থেকে 1 মাস করে আমরা দুজনেই মায়ের সেবা করব। এভাবেই দুজনেই তাদের শাশুড়ির কাছে ক্ষমা চায় এবং এরপর থেকে দুই বউ আর ঝগড়া অশান্তি করে না এবং শাশুড়িকে যত্ন করতে থাকে। প্রতিমার হাতে সুস্বাদু সিঙ্গাড়া আর কচুরি খেতে খেতে মল্লিকা দেবী প্রতিমার বাবা দেবজিৎ বাবুকে বলেন, দাদা, আপনার মেয়ে বেটে হলেও মেয়ের তো রান্নার হাত দারুণ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনারা এবার একদিন দিনক্ষণ ঠিক করে বিয়ের দিন পাকা করে ফেলুন। আরে দিদি, আপনি কি বলছেন? সত্যি সত্যি আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? এ যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, মেয়ে তো আমার ভালোই পছন্দ হয়েছে। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি এই সপ্তাহের মধ্যেই বিয়ের দিনটা পাকা করে ফেলুন। আমি আর দেরি করতে চাই না। একদম তাই, একদম তাই। দেরি আবার কিসের? আপনি যদি আজই বলেন আজই বিয়ের জোগাড় করে ফেলবো। ছেলেপক্ষ সেখান থেকে চলে যাওয়ার পর প্রতিমার মা অঞ্জলি দেবী দেবজিৎ বাবুকে বলেন, তুমি অমনি ওদেরকে বিয়ের জন্য কথা দিয়ে ফেললে? একবার ছেলের বাড়িঘর দেখে এলেন না? ছেলে কি করে এসব তো দেখার প্রয়োজন আছে নাকি? আমি যা করছি তোমার মেয়ের ভালোর জন্যই করছি। আমার কাজের ভুল ধরো না তো। ওপরওয়ালার কৃপায় এতদিন পরে একটা ভালো সম্বন্ধ হতে লেগেছে। এক কথাতেই ওরা বিয়ের প্রস্তাব দিয়েছে। তুমি আর এতে কোনো ঝগড়া করো না তো। কিন্তু তা বলে তুমি মেয়েকে না দেখে শুনেই জলে ফেলে দেবে? ওর ভাগ্যে যা আছে তাই হবে। যেমন ভাগ্য নিয়ে জন্মাবে সে সেরকমই তো পাবে। এবারে যাও তো, আমার মাথার কাছে দাঁড়িয়ে মাথা খেও না। এভাবে তাড়াহুড়ো করে কৌশিকের সঙ্গে প্রতিমার বিয়ে হয়ে যায়। আসলে প্রতিমা একটি বেঁটে মেয়ে ছিল। উচ্চতা কম হওয়ার জন্য কোথাও তার বিয়ে ঠিক হচ্ছিল না। প্রতিবারই ছেলেপক্ষরা তাকে দেখতে এসে বিভিন্ন রকমের কথা শুনিয়ে চলে যেত। তাই এইবারে দেবজিৎবাবু যখন জানতে পারলেন যে ছেলেপক্ষের প্রতিমাকে পছন্দ হয়েছে, তিনি আর কোনো খোঁজ খবর না নিয়েই এই বিয়েতে রাজি হয়ে যান। বিয়ের দিন প্রতিমার মা অঞ্জলি দেবী দেবজিৎবাবুকে বলেন, ওগো শুনছো, পাত্র তো ঠিক মতো দাঁড়াতে পারছে না। আমার মনে হয় ওর পায়ে কোনো অসুবিধা আছে, সেজন্যই ওনারা এই বিয়েতে রাজি হয়েছেন জানো। তাই তো, আমি এতক্ষণ লক্ষ্য করিনি। এখন বিয়ে ভেঙে গেলে আমার মেয়েটা লগ্নভ্রষ্ট হবে, আর ওকে কেউ বিয়ে করতে রাজি হবে না। এই জন্য আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে ওগো, ছেলে আর ছেলের বাড়ির খোঁজ নিয়ে দেখে শুনে বিয়ের কথা এগোবে। কিন্তু তুমি তো আমার একটাও কথাই কান দিলে না। দিলে তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে। তুমি একদম ঠিক বলেছিলে। ছেলেপক্ষকে না দেখে শুনে বিয়েটা ঠিক করা একদমই আমার উচিত হয়নি। এ সবই আমারই দোষ। কিন্তু এই মুহূর্তে আমার আর কিছু করারও নেই। তুমি আর কিছু বলো না, বিয়ে যখন হচ্ছে হয়ে যেতে দাও। দেবজিৎবাবুর কথা শুনে অঞ্জলি দেবী কাঁদতে থাকেন। বিয়ে হয়ে যাওয়ার পর প্রতিমা যখন শ্বশুরবাড়িতে যায়, তখন তার শাশুড়ি গৃহপ্রবেশ করে তাকে বলে, হ্যাঁ গো বৌমা, তোমার বাবারা তো দেখছি খুব অল্পতেই বিয়ে সেরে দিয়েছেন। সোনার গহনাগুলো তো খুব একটা ভালো নয়, আর ওই নিম খাটের খাট বিছানা, ফার্নিচারগুলো সেগুনের কাঠেরও দিল না। মা, আপনি আমার বাবার কাছে এত বড় সত্যটা লুকিয়ে গেলেন যে আপনার ছেলে ঠিকমতো হাঁটতে পারে না। সে কথা তো আপনারা আমাদেরকে জানালেন না কই? কি বললে? তোমার এত বড় সাহস? তুমি আমার ছেলের খুঁত বার করছো? নিজেকে কখনো আয়নাতে দেখেছো? দূর থেকে তো তোমাকে দেখাই যায় না, এতটাই বেটে তুমি। আমি যদি না তোমাকে ঘরের বউ করে আনতাম, ওই সারা জীবন বাপের বাড়িতেই বসে থাকতে হতো তোমাকে। আমি তো আপনার বাড়ির বউ হব বলে আপনাকে জোরাজোরি করিনি। আপনি বরং তাড়াহুড়ো করে এই বিয়েটা করিয়েছেন। কৌশিক আড়াল থেকে সব কিছুই শুনছিল। প্রতিমা তার ঘরে আসার পর কৌশিক তাকে বলে, প্রতিমা, আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি এটা জানতাম না যে তুমি আমার ব্যাপারে কোনো কিছুই জানো না। আমি জানতাম তুমি সব কিছু জেনে শুনেই বিয়েতে মত দিয়েছো। এটা তো সত্যি, তোমার সঙ্গে একটা খোঁড়া মানুষের বিয়ে হয়ে গেল, তোমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। কৌশিকের কথা শুনে প্রতিমার কৌশিকের উপরে বিশ্বাস হয় এবং তার মন একটু নরম হয়। তখন সে কৌশিককে বলে, দেখো, তুমি কিছু মনে করো না। তোমার পায়ের সমস্যা রয়েছে, তাতে আমার কিছু যায় আসে না।
আসল ব্যাপারটা হচ্ছে আমার মধ্যে যেমন খুঁত রয়েছে, আমার বাবা মা তোমাদেরকে সমস্ত কিছুটা সত্যি কথাই বলেছি, কিচ্ছু লুকায়নি। কিন্তু তোমার মা আমাদের কাছ থেকে তোমার এই ব্যাপারে লুকিয়েছেন, একটা নতুন সম্পর্ক তৈরি করতে গেলে যেটা কখনোই করা উচিত নয়। আমি মাকে বারবার বলে দিয়েছিলাম যে উনি যেন আমার ব্যাপারে তোমাদের বাড়িতে সকলকেই জানিয়ে দেয়, কিন্তু উনি তো ফিরে এসে বলল যে উনি সকলকে জানিয়েছেন এবং সকলে সবকিছু জানা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছে। আচ্ছা প্রতিমা, তুমি একটা সত্যি করে বলো তো, মা তোমাদের কাছে আর কি কি লুকিয়েছে? উনি বলেছেন তুমি বড় কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করো, আর তোমাদের 3 তলা পাকা বাড়ি আছে। কিন্তু আমি তো এখানে এসে দেখছি একটা 2 কামরার ঘর। প্রতিমা, আমি কোনো বড়লোক কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করি না, আমি সামান্য একটা ফ্যাক্টরিতে দিনমজুরে কাজ করি। আর বাড়ি বলতে তো তুমি দেখতেই পাচ্ছ, এই 2 কামরা ভাঙাচোরা বাড়ি, আর ওই সামনের যে বাঁশবাগানটা দেখতে পাচ্ছ, ওটা ছাড়া আমাদের জায়গা জমি আর সম্পত্তি বলতে কিছুই নেই। কৌশিকের কথা শুনে প্রতিমা অবাক হয়ে যায় এবং তার দিকে চেয়ে থাকে। তখন কৌশিক বলে, তুমি এইভাবে মন খারাপ করো না প্রতিমা, আমি দেখছি, মায়ের সঙ্গে কথা বলে দেখছি, তুমি যদি চাও তোমার বাবার কাছে ফিরে যেতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি এভাবে বলো না, আমার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। সব থেকে বড় কথা হলো, তোমাকে দেখে আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভালো মনের মানুষ। এটাই আমার কাছে পরম প্রাপ্তির। আমি যখন বিয়ে হয়ে একবার এ বাড়িতে এসে গিয়েছি, তখন আর ফেরার কথা ভাবছি না। এভাবেই প্রতিমা ও কৌশিকের মধ্যে কথাবার্তা হয়। পরের দিন সকালে প্রতিমা উঠে সমস্ত কাজকর্ম করে। মল্লিকা দেবী চুপচাপ চেয়ারে বসে বসে সমস্ত কিছুই লক্ষ্য করতে থাকেন এবং তার কাজের খুঁত বার করেন। রান্না হয়ে যাওয়ার পর প্রতিমা সবাইকে ডেকে খেতে দেয়। খাবার খেতে খেতে মল্লিকা দেবী বলেন, ভাতটা এরকম নরম করেছো কেন? আর এত ডেলা পাকানো হয়েছে কেন শুনি? কই মা, রান্না তো ঠিকই আছে, তুমি শুধু শুধু এরকম বলছো কেন? বাবা বাবা, বউ আসতে না আসতেই যে বইয়ের হয়ে কথা বলা শুরু করে দিলি, তা কি এমন জাদু করলো শুনি? ওহ মা, তুমি সামান্য কথা নিয়ে এরকম করছো কেন? এমন করছো যেন কত কিছুই না হয়ে গেছে। ছাড়ো ওসব কথা, ছাড়ো, ভাতটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। থাক, তোর বইয়ের হাতে রান্না তুই খা, আমার আর খিদে নেই। কেন যে এই বিয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম কে জানে। এভাবেই দিন কাটতে থাকে। 1 মাস পর হঠাৎ কৌশিকের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় এবং তার কাজটি চলে যায়। কৌশিক দুঃখী মনে বাড়ি ফিরে আসে এবং বাড়ি এসে সবাইকে বলে, মা প্রতিমা, তোমাদের একটা কথা বলার আছে, আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, তাই আমার কাজটাও চলে গেছে। ব্যাস, যেটার ভয় করছিলাম সেটাই ঘটলো। এই অপয়া মেয়েটা বাড়িতে আসতে না আসতেই তোর চাকরিটাকে খেয়ে নিল। এবার পথে বসে ভিক্ষে করা ছাড়া আর আমাদের কোনোই উপায় নেই। মা আপনি এভাবে বলছেন কেন? এতে আমার কি দোষ? দোষ তোমার হতে যাবে কেন বাছা? দোষ তো আমার। পৃথিবীতে এত মেয়ে থাকতে দেখে শুনে আমি তোমার মতো একটা মেয়েকে এ বাড়ির বউ করে আনলাম, এখানে তো দোষটা আমারই হলো বলো। মল্লিকা দেবীর কথা শুনে প্রতিমা খুব কষ্ট পায় এবং তার চোখে জল চলে আসে। কয়েকদিন এভাবেই কাটে, কিন্তু টাকা পয়সা শেষ হয়ে যাওয়ায় তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। একদিন সকালে প্রতিমা কৌশিককে বলে, শোনো, আমি একটা কথা ভাবছিলাম, যদি আমরা একটা ধাবা খুলি তাহলে কেমন হয় বলো তো? আমার হাতের রান্নাবান্না তো তুমি খেয়েই দেখেছো। তোমার হাতের রান্না যে কোনো হোটেলের থেকে ভালো, তাতে কোনো সন্দেহ নেই প্রতিমা, কিন্তু ধাবা খোলার মতো টাকা পয়সা তো আমার কাছে নেই। আমার মনে হয় আমরা ধাবা খুললে আমাদের ধাবা বেশ ভালোই চলবে। এ বিষয়ে তুমি চিন্তা করো না, এসব ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো। এরপর প্রতিমা প্রত্যেক দিন বাঁশ বাগানে গিয়ে বাঁশ কেটে জমা করতে থাকে। কিছুদিন পর সে বাঁশ দিয়ে একটা ধাবা তৈরি করে। বাঁশের ধাবা, বাঁশের টেবিল, বাঁশের চেয়ার, সবকিছুই বাঁশের, যেটা দেখতে খুবই আকর্ষণীয় হয়েছিল। এরপর প্রতিমা তার বাবার বাড়ি থেকে দেওয়া সোনা গয়না বিক্রি করে অন্যান্য সামগ্রী কিনে ধাবাটি উদ্বোধন করে। কিছুক্ষণ পর তার ধাবাতে নতুন বিবাহিত একজন বরবউ এসে উপস্থিত হয়। তখন বউটি প্রতিমাকে দেখে বলে, এই দেখো না, এটা তো একটা বেটে মেয়ের ধাবা, এখানে খেতে আমার কেমন লাগছে। আমি অনেকক্ষণ টাইপ করে এসেছি, আমি আর খিদে সহ্য করতে পারছি না। তোমার যদি খেতে হয় খাও, আর নাহলে জল খেয়ে থাকো, আমি খেতে চললাম। এই বলে তারা লুচি আলুর দম অর্ডার করে। কিছুক্ষণ পর প্রতিমা লুচি আলুর দম নিয়ে তাদের কাছে আসে এবং টেবিলের উপরে রাখে। আলুর দমের গন্ধ শুকে বউটির জিভে জল চলে আসে। তখন সে একটু আলুর দম চেখে দেখে এবং বলে, আরে বাহ, এ তো দারুণ টেস্টি হয়েছে, আমি তো আশাই করতে পারিনি এখানে এত টেস্টি খাবার পাওয়া যায়। এরপর তারা পেট ভরে খাবার খেয়ে নেয় এবং বিলের সাথে সাথে তাদেরকে কিছু টিপও দেয়। প্রথম রোজগারের টাকা পেয়ে প্রতিমা ও কৌশিক খুবই খুশি হয়ে যায়। তাদের ধাবাটি মেন রাস্তার ধারে হওয়ায় অনেক খদ্দের আসতে শুরু করে। একটি খদ্দের খেতে খেতে বলে, আরে বড়জি,
শহর থেকে এত দূরে বাঁশের ধাবা যে দারুণ। এখানে তো দেখছি সবকিছু বাঁশের তৈরি। এত চমৎকার জায়গা, মাঝে মাঝে তো এখানে খেতে আসতে পারা যায়। হ্যাঁ দাদা ভাই, আপনারা নিশ্চয়ই আসতে পারেন। আমাদের এখানে বাঁশের পকোড়াও পাওয়া যায়। বাঁশের পকোড়া? সেটা আবার কি জিনিস গো? এইরকম খাবারের নাম তো আগে কখনো শুনিনি। আসলে দাদা, কচি বাঁশ কেটে সেদ্ধ করে তা দিয়ে পকোড়া তৈরি করা হয়। তাই নাকি? তাহলে এক প্লেট বাঁশের পকোড়া খেয়ে দেখি কেমন হয়েছে। এরপর খদ্দেরটি বাঁশের পকোড়া খায় এবং সেটি তার খুবই ভালো লাগে। তখন সে প্রতিমার অনেক প্রশংসা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যে প্রতিমার বাঁশের ধাবা অনেক পপুলার হয়ে যায়। তাদের বিক্রিও অনেক বেশি হয়। 1 বছর পর টাকা জমিয়ে প্রতিমা একটি সুন্দর বাড়ি বানায়। এখন মল্লিকা দেবীও তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি একদিন প্রতিমার কাছে এসে হাত জোড় করে বলেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি। আজ তুমি আমাদের সংসার চালাচ্ছ, আমাদের দেখাশোনা করছো। আমি খুব লজ্জিত মা, তুমি আমায় ক্ষমা করে দাও। মা, আপনি এভাবে হাত জোড় করে আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমার পরিবারের মানুষ, আমার স্বামীর মা, তাই আপনার মর্যাদা আমার কাছে অনেক বেশি। তুমি ভালো বাড়ির মেয়ে, তোমার শিক্ষাও ভালো, তাই তুমি এত সহজে আমাকে ক্ষমা করে দিলে। আমি সত্যি তোমার মতো বৌমা পেয়ে ধন্য হয়ে গিয়েছি। এভাবেই মল্লিকা দেবী ও প্রতিমার মধ্যে মিল হয়ে যায় এবং এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।